প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, দেশে গ্যাস সরবরাহ ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ। ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু, দুটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন 2 ছাত্রী। রাকসু, আজ মনোনয়নপত্র বিতরণ শুরু নিয়ে অনিশ্চয়তা। জাকসু, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত থাকবে সেনা, বিজিপি। দৈনিক যুগান্তর, উপেক্ষিত জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, আওয়ামী নষ্ট প্রশাসন বহাল। ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক। দৈনিক সমকাল, বিএনপি চায় সংসদে, জামায়াত গণভোট, এনসিপি গণপরিষদে। অনুপ্রবেশের মধ্যেই আজ শুরু রোহিঙ্গা ফেরানোর সম্মেলন। কালের কণ্ঠের শিরোনাম, ভূমিতে ডিজিটাল ভোগান্তি। জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য স্পষ্ট। বাংলাদেশ প্রতিদিন, অনড় অবস্থানে দলগুলো, মৌলিক ইস্যুতে বিরোধ, কৌশল পাল্টাচ্ছে ঐক্য কমিশন, চূড়ান্ত রূপরেখা দেওয়াই লক্ষ্য। মানব জমিনের শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন 67 বছর বয়সী নারী। ফুটপাতে দখল, চাঁদাবাজির পুরনো চিত্র। খবরের কাগজ, রোহিঙ্গা প্রত্যাবাসনের সুখবর নেই। লাশ গোসলকারীদের বর্ণনা ময়নাতদন্তের বিকল্প হবে। কালবেলা শিরোনাম, ভুয়া ভিসার আন্তর্জাতিক সিন্ডিকেট। আমার দেশের শিরোনাম, এনএসআইএস সদর্পে হাসিনার মামাতো ভাই। বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ঢাকা ইসলামাবাদ নতুন সম্পর্কের প্রত্যয়। দৈনিক দিনকাল, পর্যাপ্ত উৎপাদন ও আমদানির পরও সিন্ডিকেটে বাড়ছে চালের দাম। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। দৈনিক করতোয়া, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র শুরু হবে উৎপাদন। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় সিইসি। আলোকিত বাংলাদেশ, 6 চুক্তির সমঝোতা সই করছে ঢাকা ইসলামাবাদ। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শরীফ, শেষ শিরোনামটা দিয়ে যদি শুরু করি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিনি এখন বাংলাদেশে 3 দিনের সরকারি সফরে এসছেন। ব্যস্ত সময় পার করছেন গতকাল, এবং গতকাল বিএনপি, জামায়াত, এমভিসির নেতা, এনসিপির নেতৃবৃন্দ দেখা করেছেন পালাক্রমে। বিএনপি বলেছে যে সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে তারা কথা বলেছেন। এনসিপি বলেছে 71-এর ইস্যু অবশ্যই ডিল করা উচিত। জামাত একই সঙ্গে বলেছে সবার সঙ্গে সুসম্পর্ক থাকাটা দরকার। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত বলেছে 71-এর অমীমাংসিত বিষয়গুলো 2 সরকারের বিষয়। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে শুভ সকাল। আমি এই মুহূর্তে পাকিস্তানকে দেখি সার্কভুক্ত একটা দেশ হিসাবে, পৃথিবীর একটা রাষ্ট্র হিসাবে। তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তার আমরা ইতি ঘটিয়েছি 1971 সালে। আমরা সমস্ত দেশগুলোর সঙ্গে তারা ঘটিয়েছে এবং আমরা তার কাউন্টার জবাব দিয়েছি। পৃথিবীর সব দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে একটা সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে। একই সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আত্মমর্যাদার জায়গা, আপনার স্বাধীনতা এবং আপনার জনগণের স্বার্থ, এই বিষয়টাকে আপনার নৈতিকতার জায়গা। আমরা একসময় দেখেছিলাম যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টিকটু এক ধরনের সম্পর্ক গড়ে তুলেছিল। সেই সম্পর্কটা যে কেবলমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা বা তাদের যে সাপোর্টটা ছিল সেই কারণেই শুধু না, রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য তার মধ্যে ওই প্রবণতাটা ছিল। এখন পাকিস্তান ইস্যুতে যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে। পত্রপত্রিকাগুলো বলছে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান এখানে আসছে, বৈঠক করছে। হতেই পারে, এটি হতেই পারে। কিন্তু পাকিস্তানের সঙ্গে
আমার কতগুলো বিষয় রয়ে গেছে অমীমাংসিত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের হাতে, এবং যেটা বলা হয়েছে যে এই মুক্তিযুদ্ধের সময়ের কারের ইস্যুটা কেবল পাকিস্তান এবং বাংলাদেশের বিষয় নো, পাকিস্তানি সেনাবাহিনী যে আত্মসমর্পণ করেছিল তার সঙ্গে তাদের অক্সিলারি যে ফোর্সগুলো তারাও ছিল, এবং তার সঙ্গে জামাত ইসলামেরও একটা সম্পর্ক ছিল। সুতরাং এই বিষয়টি কেবলমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারের এটি ইতিহাস বিকৃতি। সেকেন্ড জায়গাটা হলো, আমি যেটা বলেছি যে কখনোই আপনি কোনো একটা বিশেষ দেশের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা, তাকে অতিরিক্ত সুবিধা দেওয়ার যে প্রবণতা ছিল সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাই, তার মানে এই না যে ওই অতিরিক্ত সুবিধা দিয়েছে বলে আমি এই ধরনের আমার জন্মের সময় যে আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছে তার সাথে একেবারে আমি পেছনের সব কিছু ভুলে গিয়ে গলায় গলায় আমি একটা পীড়িত করব, আমি একটা সম্পর্ক গড়ে তুলব। আমি কোনো কোনো ক্ষেত্রে কেউকে খোঁচা দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি একটা প্রবণতা এর মধ্যে আছে যে কেমন লাগে এবার বোঝো, এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে। আপনি খুব কঠিন একটা কথা বললেন, কেমন লাগে এবার বোঝো। বাহ, আমরা এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। আমার প্রথম কথা হলো যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, সরকার এই উদ্যোগটা নিতে পারে। একই সঙ্গে বাংলাদেশে পাকিস্তানের সাথে যে কোনো ধরনের আলোচনায় শুরুটা হতে হবে মুক্তিযুদ্ধের প্রশ্নে, 30 লাখ শহীদের প্রশ্নে পাকিস্তানের ভূমিকাটা কি, এইটা নিয়ে পাকিস্তানের বক্তব্যকে এটি প্রথম আপনাকে জানতে হবে, প্রশ্ন করতে হবে। আমাদের এখানে আটকে পড়া পাকিস্তানিদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা রোহিঙ্গা নিয়ে প্রচুর কথা বলি, এখানে কিন্তু একটা ইস্যু আছে আটকে পড়া পাকিস্তানিদের। আপনি এখনও তাকে বৈধতা দেননি। আপনি বলতে পারেন তারা 2-3টা জেনারেশন পার করেছে, এটি হচ্ছে আপনার বৈঠকে আলোচনার কথা, কিন্তু ফরমালি রাষ্ট্র টু রাষ্ট্র যখন কথা বলবে অবশ্যই এই বিষয়টি তুলবে। তাদের কাছে আমাদের পাওনার ইস্যুগুলো আছে, আপনার যখন এই প্রসঙ্গগুলো আসে খুব ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়, এবং তখন তোলা হয় স্বাধীনতার পরে ভারত কি কি নিয়ে ব্যাপারটা এরকম যে আচ্ছা এটা পরে দেখবো, রাইট, পরে দেখবো। তো আমাদের এখানে যারা ক্ষমতায় বসেছেন এবং ক্ষমতায় বসতে চাইছেন তাদের এই বিষয়গুলোকে ডিল করতে হবে। কেমন বোঝই মানসিকতাটা থেকে যদি আপনি কন্টিনিউ করেন সংকটটা দূর হবে না, দেশের মধ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি হবে। আমরা চাই আমাদের সর্বোচ্চ জায়গায় থাকবে মহান মুক্তিযুদ্ধ। সরকার হ্যাঁ তার গায়ের জোর আছে, তার অনেক রকমের মেকানিজম আছে, মানুষ এখন মবের ভয়ে আতঙ্কিত, কিন্তু আপনি এটাকে ব্যবহার করে মুক্তিযুদ্ধকে যদি গৌণ করতে চান, 30 লাখ শহীদের আত্মদানকে যদি আপনি এটিকে অন্যদিকে সরিয়ে রাখতে চান, ছোট ইস্যু করতে চান, এক সময় না এক সময় মানুষ এইটার কিন্তু কাউন্টার বক্তব্য দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন দ্ব্যর্থহীনভাবে যে পিআর পদ্ধতিতে আসলে নির্বাচন করার কোনো সুযোগ নেই বিদ্যমান সংবিধানে, আর যদি সরকার থেকে কোনো ধরনের চাপ আসে তাহলে তিনি পদত্যাগের হুমকি দিয়েছেন। এই হুমকিটা কিরকম? কালকে ইসি এবং ভিসি দুজনই একই রকমের কথা বলেছেন। তো নির্বাচন আমরা চাই, আমাদের এখানে একটা নির্বাচন দরকার। আমরা 1.5 দশক যে পলিটিক্যাল ইস্যুটাকে ফেস করেছি সব থেকে বেশি, সেটা হচ্ছে জনগণের শাসন। নানা কায়দায় নানা প্রক্রিয়ায় দিনের ভোট রাতে করে ডামি নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জনকে নির্বাচিত করে জনগণকে রাষ্ট্র থেকে দূরে রাখা হয়েছে। গত 15 বছরে যতগুলো পলিটিক্যাল ইস্যু অ্যাড্রেস করেছে দেশের মানুষ, তার প্রথম জায়গাটা হচ্ছে নির্বাচন। একটা নির্বাচনের ভেতর থেকে দেশ একেবারে স্বর্গ হয়ে যাবে আমি এটি বিশ্বাস করি না, কিন্তু তার মানে এই না যে আপনি নির্বাচনটা করবেন না। যে যুক্তিগুলো আগের সরকার দিত যে আমি ডেভেলপমেন্ট করছি না, আমি মেট্রো রেল বানাচ্ছি না, তুমি ভোট চাও কেন? আজকেও একটি প্রবণতা আছে যে সংস্কার হচ্ছে না, তুমি নির্বাচন চাও কেন? বিচার করছি, তুমি নির্বাচন চাও কেন? একটু অপেক্ষা করো। তো একই সাথে একটি চক্র এখানে নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশটা যাক এটি চাইছে না। দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে যে ইলেকশনের আগে সমস্ত ইস্যুগুলো তারা ওই গণভোটের নামে, অধ্যাদেশের নামে এগুলো সব ফয়সালা করে ফেলতে চাইছে।
আমার বক্তব্য যেটা, আপনি যে সমস্ত পলিটিক্যাল ইস্যুগুলোতে মনে করেন যৌক্তিক, আমি তো সেটি অযৌক্তিকও মনে করতে পারি। এখানে তো বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের মতের ভিন্নতা আছে। এখন যারা বলছেন যে পিআর ছাড়া নির্বাচন হতে দেব না, বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি যদি বলে, গণপরিষদ নির্বাচনের কথা, এই কথাগুলো আসছে। এখন বিএনপি যদি বলে যে পিআর হলে নির্বাচন হতে দেব না, তাহলে নির্বাচন নিয়ে তো একটা সংকট তৈরি হবে। একটা অংশ চাইছে নির্বাচন নিয়ে একটা সংকট তৈরি হোক। কেন চাইছে? চাইছে এই কারণে যে প্রথমত একজন নির্বাচিত জনপ্রতিনিধি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করে, তার কতগুলো রেসপন্সিবিলিটি থাকে। আপনি সিলেটের পাথর চুরির বিষয়টা যদি দেখেন, একজন জনপ্রতিনিধি যদি থাকতেন, এই যে গুন্ডা, এই যে লুটেরা, তাদেরকে তিনি তার নিজেদের লোকই থাকতেন, কিন্তু তারপরেও নানা কারণে তাকে কতগুলো ইনিশিয়েটিভ সেখানে নিতে হতো। এই ব্যবস্থাটা না থাকার কারণে তিনি সেখানে এই ঘটনাটি ঘটেছে। আমরা এখানে একটা নির্বাচন চাই, একই সঙ্গে আমরা জুলাইয়ের হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তার বিচার আপনাকে নিশ্চিত করতে হবে, কিন্তু বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেব না। এটা হচ্ছে যে আপনি একটা ব্রিডিং স্পেস চাচ্ছেন, আমি এই সময়ের মধ্যে আমার মতন করে গুছিয়ে নেব, সবকিছু হয়ে যাওয়ার পর আমি শেষ করব। এই জায়গাটায় এক একটা রাজনৈতিক দল বলছে এটি না হলে নির্বাচন হতে দেব না। তার অর্থ হলো যে এটা এক ধরনের শক্তি প্রদর্শন করার প্রবণতা, অথবা শক্তি অর্জন করার। হ্যাঁ, একই সাথে এটা এক ধরনের ওই যে ফ্যাসিবাদ আপনি বলছেন না, এটাও এক ধরনের ফ্যাসিবাদ, ছোট ফ্যাসিবাদ, 1 বছরের ফ্যাসিবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভিসির কথা বলছিলেন, তিনি খুব চমৎকার কথা বলেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আপনারা হাতে হাত রাখুন, আমি শেষ পর্যন্ত মাঠে থাকব, কিন্তু যদি কোনো চাপ আসে তাহলে কিন্তু আমি সব বলে দেব। ধন্যবাদ। এর আগে উনি বলেছিলেন যে আমি সবাইকে তুই করে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, খেলা আছে এক সময়, এবং সেটি নিয়ে প্রচুর তর্ক হয়েছিল, আপনি বলেছেন আর কি। তো যাই হোক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফেয়ার ইলেকশন চাই। সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, ছাত্ররা তাদের মতামত দিবে এবং এর ভেতর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। তাকে কারা, তার সম্পর্কে কতগুলো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের অভিযোগ আছে, তাকে কারা চাপ দিচ্ছে এটা তিনি মনের মধ্যে লুকিয়ে রাখছেন। এইটা না হলে এইটা করব, সেইটা না হলে এটা করব। এটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে আমরা বাইরে হলে, উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এটি অন্য কেউ বললে আমি বলতাম যে ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে। উনি যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে, আমি এই কথাটি বলবো না। দ্বিতীয় জায়গাটা হলো যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার উপরে নির্ভর করছে। তিনি তার যোগ্যতা, তার দক্ষতা প্রমাণ করে একাডেমিক অ্যাক্টিভিটির পাশাপাশি নির্বাচনের কাজটা সুষ্ঠুভাবে শেষ করবেন। তার যদি মনের মধ্যে সেই ধরনের কোনো তথ্য থেকে থাকে, আমি মনে করি যে অবশ্যই উচিত সেটিকে প্রকাশ করা। আপনি এটি করলে আমি আপনাকে না, তা না হলে বলে দিব। ছোট বাচ্চারা ছোটবেলায় এই কথাগুলো বলতো, চকলেট যদি না দাও তোমার আব্বুকে কিন্তু বলে দিব, আমি খেলবো না, আন্টিকে কিন্তু বলে দিব। নিশ্চয়ই রাষ্ট্র অথবা প্রতিষ্ঠান পরিচালনায় ওই যে শিশু সুলভ আচরণগুলো এখানে প্রযোজ্য না। তারপরেও আমরা চাই ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে। অবশ্যই। এবং মাননীয় ভাইস চ্যান্সেলরের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আপনার উপর অনেক কিছু নির্ভর করছে। একেবারে শেষের দিকে আমরা পত্রিকার শিরোনাম হয়েছে অনুপ্রবেশের মধ্যেই আজ কক্সবাজারের শুরু রোহিঙ্গা ফেরানোর সম্মেলন। একদিকে ঢুকছে, আজকে কিন্তু সম্মেলন শুরু হবে ফেরানোর জন্য। 1 লাখের মতো রোহিঙ্গা এখন অপেক্ষা করছে। একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ হচ্ছে একটা ডাম্পিং প্লেস, সেখান থেকে সবাইকে এখানে পাঠিয়ে দাও, এমনকি ইন্ডিয়ার থেকেও এখানে পাঠিয়ে দিচ্ছে। এর প্রধানতম কারণ হলো যে আমাদের দৃঢ়তার অভাব। আমাদের যিনি সরকারের প্রধান আছেন, আমরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তার সম্পর্কে আন্তর্জাতিক যে ধরনের প্রভাবের কথা আমরা শুনেছিলাম, আমরা ভেবেছিলাম সেই প্রভাবগুলো কাজে লাগিয়ে তিনি এখানে একটা ইতিবাচক পরিবর্তন আনবেন। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র প্ল্যান এবং পরিকল্পনা শুনছি। কখনো কখনো তিলকে তাল করে ফেলারও একটা প্রবণতা আছে, ঢোল পিটিয়ে। ঈদের আগে কয়েক লক্ষ চলে যাবে, ওখানে ঈদ করবে। তবে যে ঘটনাগুলোই ঘটুক না কেন, আমরা রোহিঙ্গা ইস্যুতে একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছি।
বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতার ইস্যুটি এর সাথে জড়িত। কিন্তু এখানে দেখা যাচ্ছে রোহিঙ্গাকে কেন্দ্র করে নানা ধরনের খেলোয়াড়দের যে ধরনের প্রবণতা আছে, আমেরিকা যেভাবে এখানে তার খবরদারি প্রতিষ্ঠা করতে চাইছে, বাংলাদেশ এবং মিয়ানমারকে কেন্দ্র করে এখানে ইতিমধ্যেই আলোচনা এসেছে যে আলাদা একটা স্টেট গড়ে তোলার একটা ষড়যন্ত্র চলছে। তো আমরা মনে করি যে কোনো ধরনের জনগণকে ভুল তথ্য দিয়ে আশাবাদী না করে সরকার তার উপরে যে রেসপন্সিবিলিটি, তার যে দায়িত্ব, তার যে সংযোগগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য নিরাপদে সরকার কাজটা করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।